বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আসসালামু আলাইকুম। জীববিজ্ঞানের প্রথম অধ্যায়ের আজকের চতুর্থতম পর্বে সবাইকে জানাই স্বাগতম। আজকের পর্বে আমরা শিখব শ্রেণীবিন্যাস করার পর জীবজগতের 5টি রাজ্যে ভাগ করা হয়েছে। শ্রেণীবিন্যাসের এই ধাপে এই 5টি রাজ্যে ভাগ করার পরে প্রতিটা রাজ্যের আলাদা আলাদা বৈশিষ্ট্য আমরা গত পর্বে বলেছিলাম যে একটি পেজের মাধ্যমে এবং একটি পেজে আমরা খাতায় লিখে পুরোটা মুখস্থ করব। তো এখন চলো খাতা কলম নিয়ে বসে পড়ো এবং খাতা কলম নিয়ে বসে খাতা কলমে সুন্দর করে আমার মতো করে ছক আঁকাবে এবং আঁকিয়ে সেখানে বৈশিষ্ট্যগুলো লিখে তোমরা আমার সাথে সাথে মুখস্থ করে ফেলবে। তো চলো আমরা ক্লাসটি করতে করতে আমাদের এই বৈশিষ্ট্যগুলো মুখস্থ করে ফেলবো। তো চলো শুরু করা যাক। এ পর্যায়ে আমি বৈশিষ্ট্যর পর্বে বৈশিষ্ট্যগুলো আগে লিখে নিব, তারপরে একে একে প্রত্যেকটা রাজ্যের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আমরা পর্যায়ক্রমিকভাবে লিখতে লিখতেই আমরা মুখস্থ করে ফেলব। তো চলো প্রথমেই লেখা যাক। আমরা প্রথমে লিখব কোষ। আমার সাথে লেখা শুরু করো তোমরা। এরপরে লিখব নিউক্লিয়াস। এরপরে লেখো ক্রোমোজোম। ক্রোমোজোম। তারপরে লিখব সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। অঙ্গাণু। সাইটোপ্লাজমের এরপরে লেখো কোষ প্রাচীর। তারপরে লিখব প্লাস্টিড। তারপরে লিখো খাদ্য গ্রহণ। এরপরে লেখো বংশবৃদ্ধি। উদাহরণ। আমাদের বৈশিষ্ট্যগুলো লেখা শেষ। এখন একটা একটা করে রাজ্য আমরা দেখব এবং একটা একটা করে রাজ্য আমরা মুখস্থ করব। চলো শুরু করা যাক। মনেরা। আমরা সবাই জানি মনেরা রাজ্যকে কি বলা হয় বলো তো? মনেরা রাজ্যকে বলা হয় প্রোক্যারিওটা, বা এরা হচ্ছে এককোষী। তো এককোষীর উদাহরণটা আমরা আগে যদি লিখে ফেলি, দেখো তো উদাহরণটা যদি আমরা লিখে ফেলি, উদাহরণ কি লেখা যায় বলো তো? ব্যাকটেরিয়া। উদাহরণ লেখা যায় ব্যাকটেরিয়া। আমার সাথে সাথে লিখো কিন্তু তোমরা। ব্যাকটেরিয়া। এখন খেয়াল করো, ব্যাকটেরিয়ার কোষ এরা কয় কোষী সাধারণত হতে পারে? এরা সাধারণত, এখন আমরা লিখবো, এরা হচ্ছে এককোষী। কিন্তু এরা এককোষী হলেও এরা ফিলামেন্টাস এবং কলোনি আকারে থাকে। তাহলে ফিলামেন্টাস কি এবং কলোনি আকার কি? কলোনি বলতে যদি তুমি সাধারণভাবে একটু হিসেব করে দেখো, তো আমরা যখন একটি এলাকাতে বা একটি পাড়াতে যখন বসবাস করি, সেখানে অনেকগুলো পরিবার নিয়ে একটি পাড়া বা গ্রাম তৈরি হয়। এটাকে অনেক সময় কলোনিও বলা হয়। তো ফিলামেন্টাস হচ্ছে একটির পর একটি যুক্ত হয়ে পুঁথির দানার মতো। তোমরা গ্রামে তসবি দেখে থাকবে, দাদু বা নানুর হাতে থাকে সেগুলোর হচ্ছে একটির পর একটি যখন যুক্ত হয়ে একটা দল তৈরি করে, তখন তাকে ফিলামেন্টাস বা কলোনিয়াল আকৃতি বলা হয়। তাহলে এরা এককোষী ফিলামেন্টাস।
ও কলোনি, কলোনিয়াল, এরা এককোষী ফিলামেন্টাস অথবা কলোনিয়াল। এরপরে মনেরা রাজ্যে গেল, এরা এককোষী ফিলামেন্টাস এবং কলোনিয়াল। এরপরে আসো প্রোটিস্টা রাজ্য। প্রোটিস্টা রাজ্যে কোষগুলো একক হতে পারে এবং বহুকোষীয় হতে পারে। তাহলে এক অথবা বহুকোষী আমরা লিখতে পারি। এরাও কি ফিলামেন্টাস এবং কলোনি তৈরি করে। তাহলে ফিলামেন্টাস এবং কলোনি তৈরি করলো। এরপরে যাও ফাঞ্জাই রাজ্যে কি বলতেছে দেখো, এরা এককোষী এবং মাইসেলিয়াম তৈরি করে। এরা কি তৈরি করে? এরা এককোষী তৈরি করে মাইসেলিয়াম, এরা কি করে বললাম, এরা হচ্ছে এককোষী এবং তৈরি করে মাইসেলিয়াম। এখন আসো প্লান্টি রাজ্যের, এরা হচ্ছে উদ্ভিদ। এখন উদ্ভিদ কি হবে বলো তো? বহুকোষী হবে না? বহুকোষী, এরা সকল সময় বহুকোষী। প্রাণীর ক্ষেত্রেও আমরা যদি ধরি অ্যানিমেলে, এরাও হচ্ছে বহুকোষী। এরপরে আসো, তাহলে এদের প্রথমে দেখলাম আমরা কি কোষ, এরপরে আছে কি নিউক্লিয়াস। তো নিউক্লিয়াস হচ্ছে এককোষী প্রাণীতে নিউক্লিয়াস কি সুগঠিত। দেখো মনেরা রাজ্যের নিউক্লিয়াস থাকে, সুগঠিত থাকে না। তাহলে সুগঠিত নয়, সুগঠিত নয়। এরপরে আসো প্রোটিস্টা রাজ্যের প্রাণীদের কি হয়? প্রোটিস্টা রাজ্যের প্রাণীদের নিউক্লিয়াস সুগঠিত। প্রোটিস্টা গেল, ফানজাই গেল। এরপরে ফানজাই রাজ্যেরও সুগঠিত, প্লান্টিতে সুগঠিত, অ্যানিমেলিয়াতেও সুগঠিত। তাহলে দেখো এখানে কিন্তু আমরা অলরেডি দুইটা বৈশিষ্ট্য আমরা মুখস্থ করে ফেলেছি। এরপরে দেখো, এরপরে হচ্ছে ক্রোমোজোম। এরপরে কি বলছে দেখো, ক্রোমোজোমে শুধু মনেরাতে ডিএনএ উপস্থিত। ডিএনএ দেখো, ক্রোমোজোমে শুধু ডিএনএ উপস্থিত। এরপরে দেখো প্রোটিস্টাতে ডিএনএ থাকে, আরএনএ থাকে, আর কি থাকে বলো তো? প্রোটিন থাকে। ডিএনএ, আরএনএ এবং প্রোটিন থাকে। এরপরে ফানজাই কি থাকে বলো তো? এগুলো সবগুলোতেই তখন ডিএনএ, আরএনএ এবং প্রোটিন বিদ্যমান থাকে। তাহলে ডিএনএ, আরএনএ এবং প্রোটিন থাকলে। এরপরে দেখো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। সাইটোপ্লাজমে মনেরাতে শুধু রাইবোজোম বিদ্যমান থাকে। মনেরাতে কি থাকে বলো তো? শুধু রাইবোজোম থাকে। সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর ভিতরে রাইবোজোম বিদ্যমান। শুধু রাইবোজোম বিদ্যমান। আর সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর ভিতরে শুধু রাইবোজোম বিদ্যমান থাকে এবং অন্যান্য অঙ্গাণু মনেরাতে থাকে না। কিন্তু প্রোটিস্টাতে দেখো সকল অঙ্গাণু বিদ্যমান। তার মানে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু প্রোটিস্টাতে সকল ধরনের অঙ্গাণু বিদ্যমান থাকে, ফানজাইতেও সকল ধরনের অঙ্গাণু বিদ্যমান থাকে, প্ল্যান্টিতেও সকল ধরনের অঙ্গাণু বিদ্যমান থাকে এবং অ্যানিমেলিয়াতে সকল ধরনের অঙ্গাণু বিদ্যমান থাকে। এরপরে খেয়াল করো কোষ প্রাচীর। মনেরা যেহেতু এককোষী প্রাণী, এদের অবশ্যই কোষ প্রাচীর থাকে। তাহলে আমরা লিখতে পারি এখানে কি থাকে? প্রোটিস্টা এগুলো কোনগুলো দেখো? প্রোটিস্টাতে কোষ প্রাচীর অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। তাহলে আমরা লিখতে পারি থাকে অথবা থাকে না। এরপরে দেখো ফানজাই রাজ্যে কি বলতেছে। ফানজাই রাজ্যে কোষ প্রাচীর কি থাকে না থাকে না বলো তো তোমরা একটু কমেন্টে। কোষ প্রাচীর
কোষপ্রাচীর এখানে উপস্থিত থাকে। তাহলে কোষপ্রাচীর কি এখানে উপস্থিত থাকে। এরপরে দেখো বাকি যতগুলো আছে সবগুলোতে কি থাকবে, প্লান্টটিতে অবশ্যই থাকবে। এবং অ্যানিমেলি এর হচ্ছে প্রাণীকোষ। প্রাণীকোষে কি কোষপ্রাচীর থাকে বলো তো? প্রাণীকোষে কোষপ্রাচীর থাকে না। এরপরে আসো প্লাস্টিড। প্লাস্টিড কোনগুলো বলো তো? এখন যদি তোমাদেরকে প্রশ্ন করি, তোমরা অষ্টম এবং সপ্তম শ্রেণীতে হালকা পাতলা ধারণা পেয়েছো। প্লাস্টিড মোটামুটি 3 ধরনের, সেটা হচ্ছে একটা ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। তাহলে এখানে একটু খেয়াল করো, ক্লোরোপ্লাস্ট সবুজ রঙের প্লাস্টিড যেগুলো থাকে, এক কথায় গাছের পাতা থেকে শুরু করে যেগুলো সবুজ রঙের থাকে সেগুলো হচ্ছে সবগুলোতে ক্লোরোপ্লাস্ট বিদ্যমান থাকে। এরপরে ক্লোরোপ্লাস্ট, তারপরে আছে ক্রোমোপ্লাস্ট কোনগুলোতে থাকে দেখো? সবুজ বাদে বাকি সকল রঙের যে পাতা এবং অন্যান্য ফল এবং ফুল তৈরি হয় সেখানে আমরা ক্রোমোপ্লাস্ট পেয়ে থাকি। এরপরে দেখো ক্রোমোপ্লাস্ট গেল, এরপরে শুধু থাকে লিউকোপ্লাস্ট। তো সবুজ এবং রঙিনগুলো বাদ দিয়ে যত সাদা ধরনের যত উদ্ভিদ মূল থেকে শুরু করে উদ্ভিদের যে স্থানে আলো পৌঁছায় না সেখানে লিউকোপ্লাস্ট পাওয়া যায়। তাহলে এখন প্লাস্টিকের কথা যখন আসছে তখন যারা এককোষী প্রাণী মনেরা এদেরকে কি প্লাস্টিড থাকবে বলো তো? তাহলে এদের প্লাস্টিড থাকে না। প্রোটিস্টা থেকে প্লাস্টিড পাওয়া যাবে বলো তো? কিছু কিছু ক্ষেত্রে দেখো, কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে প্লাস্টিড থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে প্লাস্টিড থাকে না। তাহলে আমরা থাকে অথবা থাকে না লিখতে পারি। এরপরে দেখো ফানজাই কি প্লাস্টিড পাওয়া যাবে? ফানজাই কি প্লাস্টিড পাওয়া যাবে বলো বলো বলো? প্লাস্টিড থাকে। ফানজাই কি প্লাস্টিড থাকে। ফানজাই কি প্লাস্টিড থাকে বলো তো? থাকে না থাকে না কি লিখবো বলো? থাকে না, ফানজাইয়ে প্লাস্টিড থাকে না। এরপর আসো প্লান্টিতে কি প্লান্টিতে প্লাস্টিড থাকে। এবং প্রাণীকোষে কি প্লাস্টিড থাকে বলো তো? থাকে না। তাহলে প্রাণীকোষে প্লাস্টিড থাকে। এবার দেখো খাদ্য গ্রহণ। যাদের প্লাস্টিড নেই, অর্থাৎ যারা উৎপাদক বা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, তারা সবসময় অন্যের থেকে খাদ্য চুরি করে খায়। তাহলে এরা কিভাবে চুরি করে দেখো তো? এরা হচ্ছে শোষণ করে। এরা কি করে? শোষণ পদ্ধতি। এটা হচ্ছে শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। এরপরে প্রোটিস্টা রাজ্যের প্রাণীরা যাদের থাকে তারা হচ্ছে সালোক সংশ্লেষণ করে, এবং যাদের থাকে না তারা শোষণ করে। এবং ফানজাই রাজ্যে দেখো এদের থাকে না যেহেতু, তাহলে এরা কিভাবে খাদ্য গ্রহণ করে? এরাও শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। শোষণ পদ্ধতি। প্লান্টি এদের হচ্ছে সালোক সংশ্লেষণ, যেহেতু প্লাস্টিড আছে সালোক সংশ্লেষণ। আর প্রাণীরা খাদ্য কি করে বলো তো? খাদ্য সবসময় এরা গলাধঃকরণ করে। গলাধঃকরণ কি করে? এরা খাদ্য গলাধঃকরণ করে, অর্থাৎ গিলে খায়। এরপরে দেখো বংশবৃদ্ধি এরা কিভাবে করে? মনেরা রাজ্যের প্রাণীরা বংশবৃদ্ধি দ্বিবিভাজন প্রক্রিয়া, যেহেতু এদের কোষের সংখ্যা মাত্র একটি। দ্বিবিভাজন গেল দ্বিবিভাজন। প্রোটিস্টা রাজ্যের প্রাণীরা কিভাবে বংশবিদ্যা বিস্তার করে দেখো? প্রোটিস্টা রাজ্যের প্রাণীরা কিভাবে করে বলো তো? মাইসেলিয়াম
মাইসেলিয়াম বা কনজুগেশন মাইসেলিয়াম বা কনজুগেশনের মাধ্যমে এরা বংশ বিস্তার করে। এরপর দেখো ফানজাই, এরা হচ্ছে হ্যাপ্লয়েড স্পোর তৈরি করে। হ্যাপ্লয়েড স্পোর, এরা হ্যাপ্লয়েড স্পোর তৈরি করে। প্লান্টটি যৌন জনন অযৌন জনন এবং প্রাণীরা যৌন জনন, অযৌন জনন, যৌন জনন। তাহলে অযৌন এবং যৌন জনন উভয় প্রক্রিয়ায় এরা সম্পন্ন করে। এরপরে দেখো আমরা যদি এখন আমাদের উদাহরণটা লিখে দেই তাহলে সবগুলো শেষ। মনেরা রাজ্যের উদাহরণ আমরা আগেই লিখে ফেলেছি। এরপরের উদাহরণ দেখো নীলাভ সবুজ শৈবাল এবং অ্যামিবা। তাহলে শৈবাল আমরা একটা লিখব। দেখো শৈবাল, এটা হচ্ছে ফানজাই, এরা হচ্ছে কি, দেখো এরা হচ্ছে ফানজাই কি বলতো, মাশরুম বা ইস্ট, তার মানে ছত্রাক। তাহলে শৈবাল ছত্রাক, তারপরে উদ্ভিদ এবং প্রাণী। তাহলে তোমরা বুঝতে পারছো আমরা একটি পেজের মাধ্যমে সবগুলো বৈশিষ্ট্য পড়ে ফেলেছি। তোমরা একটু খেয়াল করে দেখো তো, আমি একটু একবারে দেখাচ্ছি। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এবং তোমরা খাতায় এগুলো তোমাদের মতো করে লিখে রাখতে পারো। আমি আরেকবার একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদের, খেয়াল করো। দেখো বৈশিষ্ট্য, আমরা প্রথমে কি লিখলাম, বৈশিষ্ট্যগুলো একের পর এক লিখে নিয়েছি। বৈশিষ্ট্যগুলো আমরা লেখা শেষ করে, দেখো বৈশিষ্ট্যগুলো আমরা লেখা শেষ করছি। এটা কেটে যাচ্ছে, আচ্ছা ওইটা কেটে যাক, সমস্যা নেই। আমরা বৈশিষ্ট্যগুলো লেখা শেষ করছি। বৈশিষ্ট্য দেখো মনেরা রাজ্যের বৈশিষ্ট্য। এখন যদি আমি একটি একটি করে রাজ্যের বৈশিষ্ট্য এবং এগুলো বর্ণনা করতে চাই, দেখো মনেরা কি, এককোষী এবং ফিলামেন্টাস কলোনিয়াল তৈরি করে। নিউক্লিয়াস কি, সুগঠিত নিউক্লিয়াস নাই। কোষের ক্রোমোজোমে শুধু ডিএনএ উপস্থিত। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু শুধু রাইবোজোম উপস্থিত। কোষ প্রাচীর থাকে, প্লাস্টিড থাকে না। খাদ্য গ্রহণ করে শোষণ পদ্ধতিতে, বংশবৃদ্ধি করে দ্বিবিভাজন পদ্ধতিতে। এবং যদি আমি খেয়াল করি, উদাহরণ হচ্ছে কি ব্যাকটেরিয়া। এখন যদি আমি শুধু মনে করি যে ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য লিখতে হবে বা ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য যদি শুধু আমি লিখি, তাহলে আমরা এই বৈশিষ্ট্যগুলো লিখলে একটু গুছিয়ে যদি লিখতে পারি আমরা, আমাদের হয়ে যাবে। এরপরে দেখো প্রোটিস্টা রাজ্যের কি, কোষ এককোষী অথবা বহুকোষী হতে পারে। নিউক্লিয়াস সুগঠিত, ক্রোমোজোম ডিএনএ এবং আরএনএ প্রোটিন থাকে। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু সকল অঙ্গাণু বিদ্যমান, তার মানে এখানে শুধু রাইবোজোম থাকছে হলে এখানে সকল অঙ্গাণু বিদ্যমান। এখানে তো কোষপ্রাচীর, এখানে কোষপ্রাচীর কি থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে থাকে না। প্লাস্টিড থাকে অথবা থাকে না। যাদের প্লাস্টিড থাকে তারা সালোকসংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে এবং যাদের থাকে না তারা শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। এরপর থেকে বংশবৃদ্ধি হচ্ছে কিসে, মাইসেলিয়াম অথবা কনজুগেশন পদ্ধতিতে এরা বংশবিস্তার করে। এবং উদাহরণ যদি বলতে চাই, শৈবাল। ঠিক এভাবে দেখো ফানজাই রাজ্যের, এরা হচ্ছে এরা এককোষী মাইসেলিয়াম, তারপরে সুগঠিত নিউক্লিয়াস, ক্রোমোজোমে ডিএনএ আরএনএ প্রোটিন উপস্থিত, সাইটোপ্লাজমীয় সকল অঙ্গাণু উপস্থিত, কোষ প্রাচীর থাকে, তারপরে দেখো প্লাস্টিড থাকে না, খাদ্য গ্রহণ করে শোষণ পদ্ধতিতে, বংশবিস্তার করে হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে এবং ছত্রাক, এদের হচ্ছে উদাহরণ। দেখো প্লান্টটি যদি আমি এখন একটা গাছের বৈশিষ্ট্য বর্ণনা করতে চাই, বহুকোষী। এরা কি সবসময় বহুকোষী হবে, নিউক্লিয়াস সুগঠিত থাকবে, কোষে ডিএনএ আরএনএ প্রোটিন হিস্টোন ইত্যাদি উপস্থিত থাকবে এবং কি দেখো রাইবোজোম সহ সকল অঙ্গাণু উপস্থিত থাকবে। সাইটোপ্লাজমে এরপরে দেখো কোষপ্রাচীর কি, ডিএনএ কোষপ্রাচীর থাকবে। কোষপ্রাচীর কি, প্রাণীকোষে কোষপ্রাচীর থাকবে। এরপরে দেখো প্লাস্টিড কি, প্লাস্টিড থাকে বলে এরা সালোকসংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। বংশবিস্তার দেখো অযৌন জনন ও যৌন জনন পদ্ধতিতে বংশবিস্তার করে এবং উদাহরণ হচ্ছে উদ্ভিদ। এরপরে দেখো আরেকটি পর্ব পড়লে আমাদের শেষ,
অ্যানিমেলিয়া অর্থাৎ কি, দেখো বহুকোষী, এদের প্রাণী এইগুলো কি বহুকোষী, এদের হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস বিদ্যমান থাকে, ক্রোমোজোমে ডিএনএ আরএনএ উপস্থিত থাকে, সাইটোপ্লাজমে অঙ্গাণু, সকল অঙ্গাণু বিদ্যমান, কোষ প্রাচীর থাকে না, কোষপ্রাচীর, ভুল করছি এটা, কোষপ্রাচীর থাকে না, প্রাণী কোষে কোষপ্রাচীর থাকে না। তাহলে কোষপ্রাচীর থাকে না, প্লাস্টিড থাকে না, খাদ্য গ্রহণ করে গলাধঃকরণ পদ্ধতিতে, প্রজনন করে বংশবিস্তার বা প্রজনন করে যৌনজনন পদ্ধতিতে, এবং সকল প্রাণী এই পর্বের উদাহরণ। তাহলে একটা 20 মিনিটের পর্বে আমরা পুরো অধ্যায়ের 2 থেকে 3টা টপিকের সবগুলো বৈশিষ্ট্য আমরা এই পর্বে শিখে ফেললাম। তো সকলকে মনোযোগ সহকারে এই ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসের জন্য সকলের আমন্ত্রণ রইল। তোমরা আশা করি সম্পূর্ণ ভিডিও দেখছো এবং দেখে আমার কাছ থেকে কিছু শেখার চেষ্টা করবে এবং সেগুলো তোমার বাস্তব জীবনে কাজে লাগানোর চেষ্টা করবে। তো আগামী পর্বের জন্য সবাইকে শুভেচ্ছা রইল। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই পর্ব এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।